কোনো উপন্যাস, গল্প, কোনো লেখার বই কিছু পাওয়া যাবে না। এইটাকে বলে স্বৈরতন্ত্র। তাহলে ৭৭ সালে যখন বামফ্রন্ট সরকার হলো জ্যোতি বসুর নেতৃত্বে, তখন আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম কথা লেখা ছিল গণতন্ত্রের সম্প্রসারণ। কারণ গোটা দেশের গণতন্ত্রকে ধুলায় লুণ্ঠন করে দেওয়া হয়েছিল। তখন সিপিআইএম বলেছিল বুর্জোয়া গণতন্ত্রের পতাকা ধুলায় ভুলুণ্ঠিত, তাকে শ্রমিক শ্রেণীকে ওপরে তুলে ধরতে হবে। সাংবিধানিক শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছিল, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। তারপরে পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হলো, তারপরে পুরো ব্যবস্থা তৈরি হলো, তারপরে নিয়মিত ভোট হলো। শুধু পঞ্চায়েত, পুরসভা, অ্যাসেম্বলি না, লাইব্রেরি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ম্যানেজিং কমিটি, ক্লাব, স্পোর্টস ফেডারেশন, স্পোর্টস অ্যাসোসিয়েশন, সব জায়গায় নির্বাচনের প্রতিনিধি তৈরি হলো। বোর্ড, স্কুল বোর্ড, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, কোর্ট, এই সব নির্বাচিত হলো। আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে এই সব ভোট বন্ধ হয়ে গেছে, সব দখলদারি হচ্ছে গোটা দেশে এবং আমাদের এই বাংলায়। এমনকি পঞ্চায়েত নির্বাচন, এখানে যারা জিতে এসছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি। ভোটে জেতার জন্য যতটা নয় যে ভোটে জেতার পরে সার্টিফিকেট পেয়েছিলেন বলে তারা এখনো পঞ্চায়েতের মেম্বার আছেন, তাহলে তো বিডিও দিয়ে, এসডিও দিয়ে সার্টিফিকেট পর্যন্ত লোপাট করে দিয়েছে জেতার। মনে নেই এই ফুলপুরা শরীফে কদিন আগে পঞ্চায়েতে, ফুলপুরা পঞ্চায়েতে হাইকোর্টে গিয়ে কেস করে 23-এ নির্বাচন হয়েছে। আর এখন 26-এ এসে হাইকোর্ট বলল বিডিওকে কান ধরে কান মুলে দিয়ে যেতে সার্টিফিকেট দিচ্ছ না কেন। আইএসএফ আর সিপিআইএম এর যারা জিতেছিল তারা 2.5 বছর পরে সার্টিফিকেট পেয়েছে। তাহলে গণতন্ত্রের নমুনা বুঝতে পারছেন। আমডাঙ্গা জানেন 2017 পঞ্চায়েত নির্বাচনের পরে ওদের বোর্ড হয়নি বলে বোর্ড তৈরি করতে দেয়নি। দেখ, আমি অত কথা বলছিলাম, এটা বললাম এই জন্যই গণতন্ত্রের সংকোচন কাকে বলে। তাহলে তৃণমূল কি করে? মস্তাদ, গুন্ডা, বন্দুক, পিস্তল, বোমা, তারপরে মেম্বাররা বলে আমরা সব দেখছি, কে ভোট দেবে কে দেবে না। কোথায় বলে প্রচার করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, দেওয়াল লিখতে পারবে না, বলতো আর কি, এখন এগুলো অতীত হয়ে গেছে। তারপরে পোলিং এ বসতে পারবে না, ভয় দেখাবে, মিথ্যা মামলা। তারপরে ভোট দেওয়ার সময় বলবে কাকে দিচ্ছিস আমি দেখে নেবো, ভোটে ঢুকতে দেবে না বুথে। বিজেপি দেখলে অনেক ঝামেলা, একেবারে ভোটের নমিনেশন থেকে হাঙ্গামা করতে হবে, আর একেবারে গণনা কেন্দ্র পর্যন্ত লুট করতে হবে। এরকম খুচরো ব্যবসায় বিজেপি যায় না। বিজেপি বললো তার থেকে ভোটার লিস্টেই লুট করে নাও, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এত খুচরো খুচরো, এত বোমা, বন্দুক, পিস্তল দিয়ে বুথে বুথে গিয়ে ঝামেলা করতে হবে না। তখন তো বোঝা যাচ্ছে বিজেপি আর তৃণমূলের, এরা গাছ কেটে দিচ্ছে, বিজেপি পুরো জঙ্গল বেছে দিচ্ছে। এরা নদীর বালি তুলে নিয়ে যাচ্ছে, পাথর তুলে নিয়ে যাচ্ছে। বিজেপি মধ্যপ্রদেশে গোটা নদীটাকে বেঁচে দিয়েছে। এরা খাদানের নামে পাথর চালান করছে না, চোরাচালান করছে না। বিজেপি কি করেছে? গোটা আরাবলী পাহাড় 4টে রাজ্য থেকে, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লি, বলে এটা পাহাড়ই নয়, ছিল রুমাল, হলো বেড়াল। কারণ পাথরের খিদে আদানি আম্বানির দরকার আছে। এরকম কত উদাহরণ দেব। এরা গোটা দেশে একটা ফাসিস্ট রাষ্ট্র তৈরি করতে চাইছে। ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে হলে এসব ভোট ফোট, নির্বাচন, ভোটাধিকার, মানবাধিকার সব কিচ্ছু মানা হয় না। তার জন্য বাঁচে, প্রথমে বলে মুসলমান শত্রু, তারপরে বলে মহিলা শত্রু, তারপরে বলে তপশিলি জাতি শত্রু, তারপরে বলে আদিবাসী শত্রু, তারপরে বলে খ্রিস্টান শত্রু, তারপরে বলে জৈন শত্রু, তারপরে পারসিক শত্রু, তারপরে ভাষা বলবে এটা বাংলা ভাষা শত্রু, তামিল ভাষা বলছে তারা শত্রু। এরা সব শত্রু খুঁজে বেড়ায়, আর সেই শত্রুর বিরুদ্ধে এমন কেস সাজায় যাতে আপনার মনের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, হিংসা ছড়াবে। কালকেই দেখেছেন রামনবমীর নাম করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মিছিলে বেশি লোক নেই, কিন্তু ওয়াকি টকি নিয়ে লিস্ট করে গুজরাটের কায়দায় এই দোকান লুট কর, তারপরে 4টে দোকান বাদ দিয়ে পরেরটা লুট কর, ওটা যাবি না। ওইখানে আগুন লাগাবি না, মালগুলো বাইরে নিয়ে আয়।
সব ভিডিও আছে। আর যারা মনে করে তৃণমূল বিজেপিকে আটকাবে, দাঙ্গাকে আটকাবে, তৃণমূলের পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল শামশেরগঞ্জের দাঙ্গায়, যখন হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, তারপরে দাঁড়িয়ে এজাজ আহমেদ খুন হলো। 6 ঘন্টা পুলিশের দেখা নেই, কারণ ওরা চেয়েছিল এই ভোটটা দাঙ্গা হাঙ্গামা করে, ওদের যে বাইনারি বিভাজনের রাজনীতি আছে, হিন্দু এ পাশে মুসলমানের পাশে, এভাবে ভাগ করে ভোট করবে। আমরা গত রাজ্য সম্মেলনে ঠিক করলাম, আমাদের গত 2টো নির্বাচনের অভিজ্ঞতা আছে, অনেক মানুষ আমাদের সাহায্য করলেন। আমরা বললাম না, এই ভোটটা মন্দির মসজিদ হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে হবে না, এই ভোটটা বেকারদের কাজের দাবিতে হবে, স্কুল বাঁচানোর দাবিতে হবে, শিক্ষা বাঁচানোর দাবিতে হবে, মেয়েদের উপর নির্যাতন হচ্ছে সেটা রোধ করতে হবে, মহিলাদের নিরাপত্তার দাবিতে হবে, পরিবেশের দাবিতে হবে, জঙ্গল জমি বাঁচাতে হবে, আমাদের পুকুর, আমাদের খাল বিল নদী নালা ঝর্ণা সব তুলে দিচ্ছে, সেইটাকে আটকাতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। আমাদের আবাসন যোজনা 100 দিনের কাজ, যেগুলো আমরা প্রথম থেকে লড়েছি, বামপন্থী মানে তাই। একদিনে সিপিআইএম এত বড় হয়নি, লাল ঝান্ডা এত বড় হয়নি, তিল তিল করে আমাদের পূর্বসূরীরা লড়েছেন কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে, স্বাস্থ্য কেন্দ্রের দাবিতে, রাস্তার দাবিতে, নগর উন্নয়নের দাবিতে, যাতে ড্রেনেজ ঠিক মতো হয়, জল নিকাশি যাতে ঠিক মতো হয় তার জন্য, আদিবাসীদের সম্মানের জন্য, তপশিলি জাতির অধিকারের জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য, মহিলাদের সমান অধিকারের জন্য, শ্রমিকের মজুরির জন্য, শ্রমের দামের জন্য, ক্ষেত মজুরের অধিকারের জন্য। এটাই তো লড়াই, বামপন্থা মানে এই লড়াই। আর যেখানে দক্ষিণ পন্থা এলো, তারা মনে করে মন্দিরের সঙ্গে মসজিদের লড়াই, হিন্দুর সঙ্গে মুসলমানের লড়াই, উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের লড়াই। দুটোর মধ্যে তফাৎ আছে, এমনি এমনি না। আর এই জন্য ওরা বললো জমানা পাল্টাতে হবে। সব সালে এক হয়েছিল, বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। লাল কেন হটাতে চেয়েছিল? কারণ তারা মনে করে লাল ঝান্ডা থাকলে এই মানুষের দাবি নিয়ে লড়াই করবে, মানুষকে এক কাট্টা করবে, তার থেকে না রহেগা বাঁশ না বজেগি বাঁশরি, ঝাড়ে বংশে লাল ঝান্ডাকে শেষ করে দেয়। এখানে শুধু না, গোটা বিশ্বে যখন সোভিয়েত রাশিয়া ভেঙে গেল, সমাজতন্ত্রের শিবির হটে গেল পেছনে, তখন এই খবরের কাগজ টেলিভিশনে কি বললো? এবার কোল্ড ওয়ার শেষ, শীত যুদ্ধ আর নেই, এবার গোটা বিশ্বে শান্তি হবে, এবারে তো একেবারে বিশ্বায়ন হবে, গ্লোবালাইজেশন হবে, গোটা বিশ্ব একটা গ্রাম হবে। আর তারপরে এই ব্যালেন্স অফ পাওয়ার চেঞ্জ হয়ে যায়। তাহলে আমেরিকা বললো যা খুশি তাই করবে। এই প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে, শিশুদের মারা হচ্ছে, দেখবেন গোটা দেশের দক্ষিণপন্থীরা চুপ, আর গোটা বিশ্বের বামপন্থীরা, তারা নিউ ইয়র্কে হোক, তেল আভিভে হোক, স্পেনে হোক, লন্ডনে হোক, খোদ আমেরিকার বুকে হোক, তারা হচ্ছে প্রতিদিন মিছিল করছে, মিটিং করছে। মমতা ব্যানার্জি তৃণমূল যতই রেড রোডে গিয়ে কার্নিভাল করুক আর ঈদের নামাজে গিয়ে বক্তৃতা করুক, প্যালেস্টাইনের শিশুদের জন্য আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না, বলা যায় না। এটাই হচ্ছে বামপন্থা আর দক্ষিণ পন্থার মধ্যে তফাৎ। আজকে ইরানে দাঁড়িয়ে যা হচ্ছে, যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের জন্য বলছি। আমরা যখন জওয়ান যুব করি, তখন আমরা শুনতাম ইরান ইরাকের যুদ্ধ হচ্ছে, আর এখানে কাগজের টিভিতে বলা হতো যেটা হচ্ছে শিয়া সুন্নি। তারপরে ইরাকে আমেরিকা গিয়ে সাদ্দামের জমানা শেষ করলো, আর এখন 25 বছর পরে ইরানের জমানা শেষ করার কথা বলছে। তাহলে লড়াইটা শিয়া সুন্নি ছিল না,
লড়াইটা ধর্মের নামে নয়, কিন্তু সাম্রাজ্যবাদ নিজের দালালদের দিয়ে এই ঘটনাগুলোকে নিয়ে হিন্দু মুসলমান, শিয়া সুন্নি, খ্রিস্টান মুসলমান, এইভাবে হিন্দু শিখ এইভাবে লড়ানোর চেষ্টা করে। আর এই জন্য বামপন্থীরা যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে, যখন বলে ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবেন না, তখন অনেকে বলে এরা তো ধর্ম মানে না। আরে আমরা বলি ধর্ম যার যার, কিন্তু ভোটের জন্য, রাজনীতির জন্য, যুদ্ধের জন্য তুমি ধর্মকে ব্যবহার করো না। আর তাহলে কি হয়? সাম্রাজ্যবাদ গোটা বিশ্বে এরকম দালাল তৈরি করে, ঢাল তৈরি করে। আর তারপরে ভেনেজুয়েলা দেখলেন, গিয়ে বলল তেল আমার, রাষ্ট্রপতির বউকে তুলে নিয়ে চলে গেল মিলিটারি দিয়ে। জমানা পাল্টাবে। ইরানে বলল কে রাষ্ট্রপতি হবে আমি ঠিক করে নিচ্ছি, খোমেনিকে মেরে দিচ্ছি। ইরান ভালো না মন্দ আলাদা কথা, কিন্তু প্রত্যেক দেশের নিজের স্বাধীনতা আছে, নিজের সার্বভৌমত্ব আছে। তাহলে এবার বুঝতে পারছেন, জ্যোতি বসু সরকারকে উৎখাত করার জন্য কোথায় লাটাভিয়া, কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকা, পুরুলিয়া এসে অস্ত্র কেন ফেলতে হয়েছিল? কারণ তারা মনে করেছিল এখান থেকে লাল ঝান্ডাকে সরাতে হবে। তারপরে বুঝল বাংলার মাটি দুর্জয় ঘাটি, এত সহজে হবে না। তখন একটা ঢাল তৈরি করতে হলো, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এটাকে বলে স্পেশাল পারপাস ভেহিকল। আপনাকে যদি বড় রকেট নিয়ে যেতে হয় না, তাহলে এমনি ট্রাক দিয়ে হয় না, তখন অন্য একটা লম্বা ট্রেলার তো জোগাড় করতে হয়, 2-3টে গাড়ি জুড়ে জোগাড় করতে হয়। তাহলে এখানে লাল ঝান্ডাকে সরানোর জন্য এই যে সব একটা হলো, রামধনু জোট হলো, এটা মমতার মুরদ না, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি একসঙ্গে হলো। এই জন্য হিলারি ক্লিন্টনকে এসে রাইটার্স বিল্ডিং এ মুখ্যমন্ত্রী চেঞ্জ হলো, উনি এসে বললেন আমি অভিনন্দন জানাতে এসেছি। আচ্ছা, ভারতে তো সব বিধানসভায় ভোট হয়, মুখ্যমন্ত্রী পাল্টায়। এই তো কদিন আগে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলো, আবার নীতিশ কুমার পদত্যাগ করলো, আবার একজন বিজেপির মুখ্যমন্ত্রী হলো। আমেরিকার কেউ এসছে? তাহলে ভাবতে শিখুন, কেন হিলারি ক্লিন্টন মিনিস্টার, সেক্রেটারি ফর স্টেট, তার মানে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যেমন অমিত শাহ আছে দেশের, ওরকম আমেরিকার তখন ছিলেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলেন যে পশ্চিমবঙ্গে বাম জমানা শেষ হয়েছে। আর এই জন্য তৃণমূল কংগ্রেস পেটে 4টে ঘুষি মারলেও ইরানে আমেরিকা যুদ্ধ কেন করছে, মিসাইল কেন ফেলছে, প্যালেস্টাইনে ইসরায়েল কেন বোমা ফেলছে, এই ব্যাপারে একটা কথা বলতে পারবে না। কারণ ব্যাপারটা কালীঘাটের না, তার ঝুঁটিটা বাঁধা আছে ওয়াশিংটনে, নিউ ইয়র্কে। এটাই হচ্ছে রাজনীতি। গোটা দুনিয়ায় যারা বলছিল লাল ঝান্ডাকে সরাতে হবে, আদবানি এসে বলতেন গত শতকে, লালকৃষ্ণ আদবানি এসে বলতেন রাশিয়া চলে গেছে, কমিউনিস্ট শেষ, শুধু কিউবায় আছে, কেরালায় আছে, আর কলকাতায় আছে, সেটাও শেষ হয়ে যাবে। তাহলে এই জন্য আদবানির মানসপুত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেসকে তৈরি করতে হয়েছিল। যারা অল্প বয়সী ছেলে মেয়ে আছে, তার রাজনীতির অত ইতিহাস জানে না, হোয়াটসঅ্যাপে কি এলো ব্যাস লেগে দিল। আমি এটা বললাম কেন, যে কোন শত্রুর বিরুদ্ধে লড়ছি এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে প্রতিক্রিয়া শক্তি। যারা জমানা পাল্টানোর জন্য যুদ্ধ করতে পারে, মিসাইল রাখতে পারে, তারা এখানে লাল জমানা শেষ করার জন্য কত $মিলিয়ন খরচ করেছে। খবরের কাগজ কিনেছে, টেলিভিশন চ্যানেল কিনেছে, দালাল কিনেছে, ধর্মীয় গুরুদেরকে কিনেছে, আর তারপরে তাদের ব্যবহার করেছে। সেই শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি। এই জন্য আমরা এখন কি বলছি এই ভোটটায়? আমরা বলছি না সিপিএম আক্রান্ত। শুরু করেছিল 11-র পর থেকে সিপিএম এর উপর আক্রমণ করেছিল, আমাদের মা বোনের টানাটানি করেছিল, আমাদের ঘর ছাড়া করেছিল, মিথ্যা মামলা করেছিল, জেল জরিমানা করেছিল। কিন্তু এখন তোলাবাজি কাউকে ছাড়ছে না। কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলকে ছাড়ছে না। এই যে শিক্ষক নিয়োগে যখন দুর্নীতি হচ্ছে, স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে, কামদুনি থেকে অভয়াকাণ্ড যখন হলো, কি সিপিএম শুধু? কেউ নিরাপদে নেই। প্রতিদিন কাউকে দেখবেন, যাদবপুরে দেখলেন 2 দিন আগে তৃণমূলের নেতা
তৃণমূলের লোককে ডেকে খুন করেছে, প্রধান উপপ্রধানকে খুন করছে, উপপ্রধান প্রধানকে খুন করছে, বুথ সভাপতি অঞ্চল সভাপতিকে খুন করছে, অঞ্চল সভাপতি বুথ সভাপতিকে খুন করছে। কেন এটা হচ্ছে? আসলে বামপন্থীদের হটিয়ে দিয়ে দক্ষিণ পন্থা বেড়েছে। দক্ষিণপন্থীরা গোটা দেশে ফাঁসিবাদী রাষ্ট্র, হিন্দুত্বের নাম করে ধর্মীয় রাষ্ট্র তৈরি করার জন্য তারা বুঝেছিল সিপিএম থাকলে, লাল ঝান্ডা থাকলে আপত্তি করবে, বাধা দেবে, কৃষককে শ্রমিককে রাস্তায় নামিয়ে নেবে, হইচই হবে। এই জন্য ওটাকে সরিয়ে দিতে চেয়েছিল, কমজোর করতে চেয়েছিল। ওটা একা পারবে না। তখন মমতাকে, তৃণমূলকে দুর্গা সাজিয়েছিল। আজকে যখন দুর্গাঙ্গন হচ্ছে জ্যোতি বসু নগরে, আজকে যখন দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে আর মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, বুঝবেন ওই যে বললাম হোলসেল আর ছোট দোকান থাকে আর মল থাকে না। আপনার তো পাশেই তো জ্যোতি বসু নগর, নিউটাউন, আপনারা সব জানেন, দেখছেন, এখানেও সব আছে, বিভিন্ন ব্র্যান্ডে থাকে না। এক একটা দোকান থাকে, একটা দোকান তাতে একটা ব্র্যান্ডেরই মাল বিক্রি হয়, আর একটা মল থাকে যেখানে অনেক কোম্পানির মাল বিক্রি হয়, ঠিক তো? তাহলে আরএসএস এরকম একটা বড় মল যেখানে তৃণমূলের মালও বিক্রি হয়, বিজেপির মালও বিক্রি হয়, আলাদা আলাদা ব্র্যান্ড আছে, আলাদা আলাদা স্যাম্পল আছে, কিন্তু মলটা একটাই। বোঝাচ্ছে? আচ্ছা, রাম মন্দির করার নাম করে 24-এর নির্বাচনে বিজেপি লড়লো, বললো না মন্দির ওই বানাएंगे, কোর্ট, সুপ্রিম কোর্টকে পর্যন্ত ব্যবহার করলো। মমতা দেখলেন ওই যেটা হোলসেল, মমতা জগন্নাথ মন্দির করলেন। আচ্ছা, জগন্নাথ মন্দির করলে উত্তরের লোকে তো কিছু আসে যায় না, হয়তো মেদিনীপুরের কিছু লোক জগন্নাথ মন্দির যুগ যুগ জিও। তাহলে মমতা চলে গেলেন, যখন উত্তরবঙ্গের বিপর্যয় হলো, বন্যা হলো, ধস নামলো, রাস্তাঘাট নেই, লোকে ঘর চাইছে, স্কুল চাইছে, রাস্তা চাইছে, মমতা বললেন আমি মহাকাল মন্দির করে দেবো। কারণ উত্তরে তো জগন্নাথ মন্দিরের প্রভাব চলবে না, তাহলে ওখানকার লোকেরা মহাকাল মানে, তাহলে ওখানে মহাকাল করলেন। আচ্ছা, ওখানে মহাকাল করলে রাজারহাটের, নিউটাউনের কি এলো? কলকাতার কি হবে? সল্টলেকের কি হবে? তারা তো মহাকাল মন্দিরের লাভ ক্ষতি বুঝতে পারছে না। তো মমতা বললেন এখানে দুর্গাপূজা জমকালো হয়, জম্পেশ করে হয়, তাহলে এখানে দুর্গাঙ্গন করে দেবো। তার মানে বিজেপি যেটা হোলসেল মার্কেটিং করছিল, মমতা ওটা খুচরো মার্কেটিং এ নামলেন, কিন্তু মার্কেটটা একই, ধর্মের নাম করে, দেবদেবীর নাম করে, মন্দিরের নাম করে ভোট করা। তাহলে বামের আর দক্ষিণের মধ্যে তফাৎ। যা বলছে বিজেপিকে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি, আরে দুটো একই গোদামের মাল, শুধু শোরুমটা আলাদা। একটু ভোট আসলে নাড্ডা গাড্ডা কুস্তি কুস্তি এরকম অনেক কিছু বলবে, কিন্তু আসলে চায় হয় বিজেপি নয় তৃণমূল। দেখবেন এখন এই ভোটের প্রচার বলছে না, হ্যাঁ সিপিএম কে ভোট দিয়ে কি হবে, লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে, বিজেপিকে আটকাতে তৃণমূল চাই আর তৃণমূলকে আটকাতে বিজেপিকে চাই। তাহলে এই পঞ্চায়েত মেম্বাররা কোথা থেকে আসতো? তার মানে যে বলছে এটা বিজেপিকে আটকাতে তৃণমূল চাই, মহাভাগ্নের ব্যাপার আছে। মহা বলছে এটা তো ভাগ্য, বলছে তৃণমূলকে আটকাতে বিজেপিকে চাই। এক পাড়ায় একটা কথা বলছে, অন্য পাড়ায় একটা কথা বলছে, কিন্তু আসলে এটা বলতে গেছে দুজনে যে বিজেপি নাও বা তৃণমূল নাও, কিন্তু সিপিএম নইব নইব চ, যাতে সিপিএম কিছুতে না আসে, লাল ঝান্ডায় না আসে, তাহলে ওদের দোকান হোক আর মল হোক দুটোই বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা এটা থেকে সাবধান থাকতে চায়। লাল ঝান্ডা সিপিএম শুধু না, আমরা বললাম আজকে শুধু সিপিআইএম আক্রান্ত না, বামপন্থা আক্রান্ত। দক্ষিণ পন্থার উত্থান হতো না যদি বামপন্থা দুর্বল না হতো। তাই আজকে যদি দক্ষিণ পন্থার বিরুদ্ধে লড়তে হয়, ফাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়তে হয়, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়, তাহলে বামপন্থীদেরকে মজবুত করতে হবে। এজন্য আমরা বললাম দেশকে বাঁচাতে হলে রাজ্যকে বাঁচানো জরুরি। কারণ ইতিহাস সাক্ষী আছে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে গোটা দেশকে এই রাজ্য পথ দেখিয়েছে, শিক্ষায়, সাহিত্যে, সংস্কৃতিতে, রাজনীতিতে, আন্দোলনে, সংগ্রামে, ভ্রাতৃত্বে। আর এই জন্য গোটা দেশ যখন সংকটে আছে তখন এই বাংলাকে আবার জাগাতে হবে। বাংলার পুনরুজ্জীবন করতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। আর সেই বামপন্থার পুনরুত্থান মানে একা সিপিএম না, শুধু বামফ্রন্ট না, বামফ্রন্টের বাইরেও যারা আছেন তাদের সবাইকে আমরা আহ্বান জানালাম, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এজন্য এখন বামফ্রন্ট শুধু না,
তার সঙ্গে সিপিআইএম এর লিবারেশন এসছে, তার সঙ্গে আইএসএফ এসছে, তার সঙ্গে দাঁড়িয়ে কংগ্রেসও আসতে পারত, কিন্তু কংগ্রেস বাজারে গিয়ে দেখলো যে এখানে গেলে লাভ না ওখানে গিয়ে লাভ। কংগ্রেস মানে এআইসিসি, কংগ্রেস মানে পিসিসি, স্থানীয় পাড়ার কংগ্রেসরা না। তারাও চেয়েছিলেন বিজেপি আর তৃণমূলের মধ্যে জোরদার লড়াই হোক, কিন্তু তারা লড়াই থেকে ছিটকে গেলেন, কারণ তাদের নেতারা সওদা করতে চলে গেল। এখন কংগ্রেসের কোথায় নাম ডাক আছে? বাজারে কিছু বোঝা যাচ্ছে? যদি আমাদের সঙ্গে সমঝোতা হতো, বলতে এত আসন চাই, এক্ষুনি চাই, তাড়াতাড়ি চাই, নাম ঘোষণা করিত। এখন বলছে আলাদা লড়বো, 294টাতে লড়বো, কিন্তু এখন আর তালিকা বার করতে পারছে না। ইলেকশন কমিশন ভোটার তালিকা বার করতে পারছে না, আর কংগ্রেস নিজের প্রার্থী তালিকা বার করতে পারছে না। আর আমরা বলছি ভোটার তালিকাও ঠিক করতে হবে, আর ভোটটাও ঠিক করতে হবে। ঠিক মতো ভোট করতে পারবে না ইলেকশন কমিশন যদি ঠিক মতো ভোটার তালিকা না তৈরি করতে পারে। এজন্য ভোট পরে, ভোটাধিকার আগে। গণতন্ত্রকে ওরা চিবিয়ে খেয়ে নিতে চাইছে, আমরা ওদের মুখে হাত দিয়ে গণতন্ত্রকে টেনে বার করে নিয়ে আসবো। আর এই জন্য একমাত্র শর্ত হচ্ছে হিন্দু, মুসলমান, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী যুদ্ধ থামিয়ে দেব। আর কদিন ইরানের যুদ্ধ হয়েছে, গ্যাস ব্ল্যাক মার্কেটিং আরম্ভ করে দিয়েছে, গ্যাস এলপিজি গ্যাস খুঁজে পাওয়া যাচ্ছে না। রেস্টুরেন্ট হোটেল আমরা বলছে আমরা এখন দোকান চালাতে পারছি না, কারণ তাহলে শুধু মোদি মমতা ভোটের সামনে যে গ্যাস দেবে আর গ্যাস খাওয়াবে, তাতে কিন্তু রান্না বান্না হবে না। আসলে কিন্তু সিলিন্ডারের মধ্যে গ্যাসটা ভরতে হবে, আর সেই গ্যাসটা বিদেশ থেকে আমদানি করতে হবে। যারা বলে আমরা যুদ্ধের বিরুদ্ধে, কেন? তারা বুঝুক কদিনের যুদ্ধে কিরকম কালোবাজারি হয়, মজুদদারি হয়। এই বাংলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শিকার হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন খাদ্যমন্ত্রী। 40 লক্ষ বাঙালি মারা গিয়েছিল না খেয়ে। বিজেপি যতই কথা বলবে ওকে দেবতা সাজাবে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন, এই শব্দটা কখনো লিখবে না। কারণ কালোবাজারি, মুনাফাখোরি, মজুদদারি এটা বাংলা লেক্সিকানে অভিধানে ছিল না, কোনো গল্প উপন্যাসে কবিতায় ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী হলেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন এখানে মন্বন্তর হলো, আকাল হলো, 40 লক্ষ মানুষ মারা গেলেন। তখনই সুকান্ত লিখেছিলেন, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার। তাহলে বিজেপি থাকবে আর মজুদদারি হবে না, মুনাফাখোরি হবে না, কালোবাজারি হবে না, এটা হতে পারে না। এজন্য ওটা শেঠজিদের পার্টি ছিল। এখন একটু ধর্ম ধর্ম করে লোকজনকে বোঝাচ্ছে, কিছু বাঙালি উৎসাহিত হয়ে যাচ্ছে, আরে এগুলো বস্তা পচা কথা। 80-র দশকে, 90-এর দশকে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে, জম্মুতে বিজেপি যে কথাগুলো বলেছিল, এখন সেটাই শুধু অনুবাদ করে এখন এখানে হাজির করছে। কারণ বাঙালিদের বলতে হবে, এবার ওখানে শুধু জয় শ্রীরাম বলেছিল, তাহলে এখানে একটু মা কালী বলে দিতে হবে, এখানে একটু বঙ্কিমদা বলে দিতে হবে, এখানে একটু নেতাজি সুভাষ বোসের কথা বলে দিতে হবে। যেমন ডিমের অমলেটের ওপরে একটু গোলমরিচ নুন ছড়িয়ে দেয় না, ওরকম আরএসএস তার নিজের রাজনীতির ওপরে দাঁড়িয়ে, ধর্মভিত্তিক রাজনীতির উপর দাঁড়িয়ে একটু নুন গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে, যাতে বাঙালি যদি কাঁচা লঙ্কা পছন্দ করে তাহলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও। তো রাজনীতিটা ওরা দেখেছে, গোটা দেশে সরকার চালাচ্ছে, 14-র পর থেকে সরকার চালাচ্ছে। এখানে এসে বলছে আমরা আসলেই সব শূন্য পদে নিয়োগ করব। আরে ব্যাংকে, পোস্ট অফিসে, রেলে, ডিফেন্সে, প্যারামিলিটারি ফোর্সে শূন্যপদ নিয়োগ করেছো? যতগুলো রাজ্যে তোমাদের সরকার আছে সেখানে শূন্যপদে নিয়োগ করেছো? তাহলে এখানে পশ্চিমবঙ্গ আসলে বলে করে দেবে, এখানে আসলে মেয়েদের নিরাপত্তা দিয়ে দেবে। আসিফা জম্মুতে, হাতরাস, বিলকিস বানু আমরা জানি না। তাহলে বিজেপির চেহারা কি সেটা মানুষকে তুলে ধরতে হবে। আর এই বিজেপিকে তৃণমূল আটকাতে পারে না, কারণ তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপিকে আটকানোর জন্য না, তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপিকে রাজ্যে নিয়ে আসার জন্য। যতদিন ত্রিপুরায় সিপিআইএম এর সরকার ছিল, মানিক সরকারের, মমতা ব্যানার্জি রোজ যেতেন, ডেলি প্যাসেঞ্জারি করতেন ত্রিপুরায়। আর যখন থেকে বিজেপির সরকার চলে আসলো, তৃণমূল তখন ঝান্ডা ফান্ডা গুটিয়ে চলে আসলো, বলে কাজ হয়ে গেছে। আর এখানেও, কারণ বিজেপির সঙ্গে লড়তে হলে একটা মতাদর্শ লাগে, রাজনীতি লাগে। শুধু খাও কামাও বিরিয়ানির প্যাকেট দিয়ে কখনো লড়াই হয় না। আরএসএস এর বিরুদ্ধে লড়তে হলে
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হলে এক, মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়, আর দুই হচ্ছে রুটি রুজি লড়াই নিয়ে জোরদার করতে হয়, যেখানে মানুষ একসঙ্গে হবে। আলু কৃষক ফসলের দাম পাচ্ছে না, সবজি চাষ করে তারা দাম পাচ্ছে না, অথচ জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ দাম বেড়ে যাচ্ছে। আমি এগুলো কথাগুলো বললাম, পরে জনসভায় সেগুলো আরো বেশি করে বলা হবে। আমাদের নির্বাচন ইশতেহার আমরা তৈরি করেছি। শুধুমাত্র বিজেপি তৃণমূল কি করছে সেটা বড় কথা না, বিকল্প কি, বামপন্থীরা কি চায়। এই যে এখানে সপ্তর্ষিদেব যেটা এই বিধানসভার জন্য লিখেছে, কালকে আমি জলঙ্গিতে ছিলাম, হরিহরপাড়ায় ছিলাম, প্রত্যেক বিধানসভায় একেবারে খাল বিলের নাম ধরে, স্কুলের নাম ধরে আমরা ইশতেহার তৈরি করেছি। কারণ এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এই বাংলাকে আমরা বিজেপি তৃণমূলের হাতে ছন্ন ছাড়া হতে দিতে পারি না, তাকে রক্ষা করতে হবে। বাংলা বাঁচাওয়ার লড়াই, সেই বাংলাকে বামপন্থীরা বাঁচাবে। সেখানে যারা নড়ে গেছে, সরে গেছে, দুর্বল হয়ে গেছে, চলে গেছে, হয়তো নিজে রাগ করে আমাদের আহ্বান করার জন্য বা অহমিকার জন্য হতে পারে, সেই মানুষকে আমাদের কাছে টেনে নিতে হবে। কারণ এটা ছোটখাটো লড়াই না, একটা জমানা পাল্টেছে, সেই জমানাকে ফেরত আনতে হবে। এবং যে লাল ঝান্ডাকে ওরা, শুভেন্দু অধিকারী বলেছিল, লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের টুকরো দেখা যাবে না। ওই কিষাণজিকে নিয়ে এসে সালকু সোরেনদের খুন করে বলেছিল, আমাদের কাজ হবে লাল ঝান্ডাটা আরো বড় করে, আরো মোটা লাঠিতে লাগিয়ে, আরো উঁচুতে তুলে ধরে বলতে হবে যে মুকুল রায়, মমতা ব্যানার্জি, অভিষেক আর শুভেন্দু এই বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না। এই বাংলার ভবিষ্যৎ কোনো হিল্লি দিল্লি কেউ ঠিক করবে না। নবান্ন থেকে এই চোরচোট্টাদের 14 তলা থেকে টেনে নিচে নামাতে হলে কোনো 56, কোনো 356 লাগবে না। বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ, হিন্দু মুসলমান, আদিবাসী তপশিলি রাজবংশী সবাই যদি এক কাট্টা হয়, আমরা এই বাংলাকেও বাঁচাবো, আর এই বাংলা নেতৃত্ব দেবে দেশকেও বাঁচাতে। আর সে কাজে আপনারা হাত মেলাবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।